নমস্কার, নমস্কার। শুভ সন্ধ্যা। শুভম ঋষি মা শারদালয়ের এই ভার্চুয়াল মঞ্চে আমাদের আজকের যে বিশেষ অনুষ্ঠান, আজকের যে বিশেষ প্রোগ্রাম, সেটি বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ বিল, যেটি নিয়ে সারা দেশে প্রায় বিশেষভাবে সমালোচিত এবং আলোচিত এবং সমাদৃত একইভাবে হয়েছে। বিষয়টি হচ্ছে কৃষি বিল 2020। আপনারা জানেন যে এই গত দুদিন এবং আগামীকাল এই সেপ্টেম্বর মাসের এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস যেমন পালন করেছি, তারপরেই 25শে সেপ্টেম্বর আমরা পালন করেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস। 26শে সেপ্টেম্বর গতকাল আমরা পালন করেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, দ্বিশতবার্ষিকী পূর্তি। এবং আজকের দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনটি হলো রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস। এবং আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস এবং কেন্দ্র সরকার সেটি বিশেষভাবে পালন করবে। আজকে আমাদের মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন যে আগামীকাল 28শে সেপ্টেম্বর ভগৎ সিং এর জন্মদিন। ভগৎ সিং এর জন্মদিনের জন্য তিনি প্রত্যেককেই তাদের ব্যক্তিগতভাবে ভার্চুয়ালি সেটিকে পালন করার কথা বলা হয়েছে। আমরাও আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানে আমরা পালন করব। আজকে আমাদের এই কৃষি বিল 2020 এই বিষয়টির বিশেষ বক্তা আমরা যাকে পেয়েছি, অত্যন্ত পরিচিত মুখ, তাকে আলাদা করে বলবার আর কিছু নেই। বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক এবং নানান দূরদর্শনে একটি পরিচিত মুখ, যার পুরোধার বিশ্লেষণ আমাদের আপামর বাঙালিকে বিশেষভাবে মুগ্ধ করে রাখে। এরকম একজন প্রথিতযশা লব্ধ প্রতিষ্ঠ বক্তা শ্রী প্রণয় রায় মহাশয়, আপনাকে আমাদের ভার্চুয়াল মঞ্চে স্বাগত জানাই। আমাদের এই মঞ্চে গত সপ্তাহের বিশেষ অতিথি ছিলেন শ্রী মাননীয় তথাগত রায় মহাশয়, রাজ্যপাল মেঘালয় ত্রিপুরা প্রাক্তন। এবং আজকে আমাদের এই ভার্চুয়াল মঞ্চে বক্তা সমাজসেবক আইনজীবী শ্রী প্রণয় রায়। আজকের আমাদের বিষয় আরেকবার জানিয়ে রাখি, কৃষি বিল 2020। রামপ্রসাদ সেন বলেছিলেন, মনরে কৃষি কাজ জানো না, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই যে মনরে কৃষি কাজ জানানোর কথা বলেছেন, কিন্তু আমরা যখন মাঠে ঘাটে কাজ করার কৃষি বিলের কথা বলি, সরকার যে বিল তৈরি করেছে, সেক্ষেত্রে প্রণয়বাবুর কাছে আমার প্রথম প্রশ্ন যে কৃষকদের স্বার্থে এই কৃষি বিল 2020 কতটা যুক্তিযুক্ত এবং কতটা এই আপামর সারা দেশের এতগুলি রাজ্যের মধ্যে সারা দেশের একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে কৃষি প্রধান দেশ আমাদের ভারতবর্ষ, এই কৃষি বিল 2020 কতটা যুক্তিযুক্ত এবং কতটা প্রভাব ফেলবে কৃষকদের মনে, আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মত আপনি বলুন। দেখুন, সরকারি তথ্য বলছে যে স্বাধীনতার পর থেকে আজ অবধি কৃষকদের আয় বেড়েছে 21 গুণ। অন্যদিকে যদি দেখা যায়, সরকারি কর্মচারীদের আয় বেড়েছে 180 গুণ এবং অন্যান্য ক্ষেত্রে আরো 200 গুণের মতো বেড়েছে। তো স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশের যারা অন্নদাতা, অন্ন সৃষ্টি করেন যারা, তাদের আয় এত কম বাড়লো কেন, সেটা নিয়ে নিঃসন্দেহে একটা রিভিউ হওয়া উচিত। তার কারণ আমরা আজকে ভারতবর্ষ জুড়ে দেখছি যে কৃষকরা বিভিন্ন জায়গাতে তারা ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার জন্য, ঋণের দায়ে জর্জরিত হয়ে যাওয়ার জন্য কোথাও কোথাও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কোথাও কোনো বছর এত ফলন হচ্ছে যে ফলন তারা দাম পাচ্ছে না, রাস্তায় নষ্ট করে দিতে হচ্ছে। আবার কোনো কোনো বছর দেখা যাচ্ছে যে কোনো কোনো বিষয়ের ক্রাইসিস হয়ে যাচ্ছে। এই জিনিস আমরা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন বারে দেখেছি। এখন এই জায়গায় দাঁড়িয়ে কোনোবার আমরা পেঁয়াজ কিনছি 160 টাকা করে, আবার কোনোবার আমরা পেঁয়াজ কিনছি 40 টাকা কেজি, 30 টাকা কেজি। তো এটার কারণ কি? এটার তো একটা রিভিউ হওয়া উচিত। একদিকে কৃষকদের ইনকাম বাড়ছে না, অপরদিকে যদি উপভোক্তা বলেন, আমরা যারা পারচেসার, আমরা যারা কিনি, তারা সেটা স্বল্প মূল্যে পাচ্ছি না, তাহলে ব্যাপারটা যাচ্ছে কোথায়? এটা রিভিউ করা দরকার। রিভিউ করে যেটা দেখা যাচ্ছে যে কৃষক সমস্ত রকম খরচা করে যেটা উৎপাদন করে, সেই উৎপাদিত মূল্যটা যে মূল্যে সে বিক্রি করে আর বাজারে যেটা আমরা কিনি, তার মধ্যে একটা বিস্তর পার্থক্য থেকে যাচ্ছে। যেমন যদি আমি একটা আমাদের পশ্চিমবঙ্গের উদাহরণ দিই, এই বছরের যদি উদাহরণ দিই, তো এই বছর এই মুহূর্তে বাজারে আলুর দাম চলছে 35 থেকে 40 টাকা কেজি।
অথচ এই বর্ধমান, এই হুগলির আলু চাষিরা এই বছর তারা খুব বেশি হলে 8 থেকে 12 টাকা প্রতি কেজি দরে তারা আলু বিক্রি করতে বাধ্য হয়েছে। তাহলে যে কৃষকরা খরচা করলো, মানে তাদের খরচা যদি 5 টাকা 6 টাকাও আমি ধরে নিই পার কেজিতে, বা 7 টাকা ধরে নিই, তাহলে খুব বেশি হলে 2 টাকা 3 টাকা পার কেজিতে তারা প্রফিট পেল। প্রফিট মানে এটা হচ্ছে তাদের কিন্তু পরিশ্রমের পারিশ্রমিক, এটা বিজনেস লাভ না, এটা পারিশ্রমিক। যে কৃষকরা 10 থেকে 12 টাকা প্রতি কেজিতে বিক্রি করলো, সেটা যখন বাজারে আমরা 35 টাকা 40 টাকা কেজি দরে কিনছি, তো মাঝখানের এই যে 20-25 টাকা প্রতি কেজি, সেই টাকাটা কোথায় যাচ্ছে? এখন সমস্ত কিছু লুকিয়ে আছে এই জায়গাটাতে। সেই জায়গাটাতে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে মিডিলম্যান যারা আছে, যারা ফোরেরা আছে, এই মিডিলম্যান এবং ফোরেদের মাধ্যমে সেটা যাচ্ছে। এখন কতদিন এটা চলবে? একটা সময় তো কোথাও না কোথাও রিভিউ করতে হবে। তার কারণ আমাদের যদি কৃষির প্রোডাকশন কমে যায়, তাহলে তো সংকট দেখা দেবে, খাদ্য সংকট দেখা দেবে। অথচ কৃষকরা যদি তাদের ন্যায্য মূল্য না পায়, কতদিন বা তারা এইভাবে চালিয়ে যাবে? এই অবস্থায় দাঁড়িয়ে সরকার রিভিউ করে কিছু জিনিস তাদের উপলব্ধি করেছে। সেইগুলোই 5 জুন 2020-তে তারা অর্ডিন্যান্স এনেছিল। এই জিনিসগুলো অর্ডিন্যান্সের মধ্যেও ছিল। আমাদের দেশের সংবিধান অনুযায়ী অর্ডিন্যান্সকে পার্লামেন্টে পাস না করালে সেটা আইন হয় না, এবং সেটা এখন আইনে পাস হয়েছে। এইটা যখন আইনে পাস হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কিছু বিরোধ হচ্ছে। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, আবার বিভিন্ন প্রদেশ আছে। এই বিভিন্ন প্রদেশের মধ্যে পাঞ্জাব আছে, হরিয়ানা আছে। পাঞ্জাব হরিয়ানার কিন্তু বিষয়টা একটু আলাদা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তার কারণ পাঞ্জাব হরিয়ানার যদি কৃষক দেখি, তারা মার্সিডিজ করে ঘুরে। তাদের মানে সেই অর্থে পশ্চিমবঙ্গের কৃষকরা যে অভাবের মধ্যে থাকে, আপনার পাঞ্জাব হরিয়ানার কৃষকরা কিন্তু সেই অভাবের মধ্যে থাকে না। অর্থাৎ সেখানকার কৃষকদের সমস্যা, তাদের বিরোধিতার কারণ একটা অন্য। আর পশ্চিমবঙ্গে মূলত যে বিরোধিতাটা হচ্ছে এখনো অব্দি আমার চোখে যেটা পড়েছে, সেই বিরোধিতাটা কিন্তু পলিটিক্যাল পার্টির দ্বারা হচ্ছে। সেই বিরোধিতার যে কৃষকরা খুব রাস্তায় নেমে এসে করেছে, আমার চোখে পড়েনি। এবার এই পলিটিক্যাল পার্টি যারা এই বিরোধিতা করছেন, মূলত দুটো, একটা হচ্ছে বামপন্থী আর একটা হচ্ছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। এখন আমার প্রশ্ন, বামপন্থীরা একটা কথা প্রায় বলছে যে আমরা 250টা সংগঠন আছে, আমরা কৃষকদের নিয়ে আন্দোলন করেছি। ঠিক কথা, আমরাও দেখেছি যে বামপন্থীরা দীর্ঘদিন ধরে কৃষকদের নিয়ে আন্দোলন করেছে। তো আন্দোলনটা কি নিয়ে করলেন? আন্দোলন তো একটা জিনিসেরই হয়, সেটা হলো কৃষকদের যাতে আর্থিক অবস্থা ভালো হয়, তারা যাতে কৃষি মূল্য পায়, সেটাই তো আন্দোলনের একমাত্র বিষয় হওয়া উচিত। তারা এতদিন ধরে আন্দোলন করলেন, কাদের জন্য আন্দোলন করলেন? দীর্ঘদিন তো কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ছিল, তাহলে কেন্দ্রীয় সরকারের নীতি, তার বিরুদ্ধেই নিশ্চয়ই তারা আন্দোলন করেছেন। তার রেজাল্টটা কি? তাহলে দীর্ঘদিন বামপন্থীরা কৃষকদের নিয়ে আন্দোলন করলেন, কেন্দ্রে দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিলেন, এ রাজ্যে গত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। তারপরেও রেজাল্টটা এটাই যে কৃষকদের 21% আয় বেড়েছে, অন্যান্য সমস্ত জায়গায় প্রায় 200% ইনকাম বেড়েছে। তাহলে এই আন্দোলন আর এই যে নীতি, কেন্দ্রের যে নীতি ছিল, কংগ্রেসের যে নীতি ছিল, বা তৃণমূল কংগ্রেসের যে নীতি ছিল, তাহলে তো সেই নীতির আর সেই আন্দোলনের মধ্যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যাতে করে কৃষকদের ইনকাম না বাড়ে, কিন্তু বাজারে সেটা ফোরেদের ইনকাম বাড়ে, বাজারের সাধারণ উপভোক্তারা বেশি দিয়ে, কারণ কোথাও তো আছে। তো এই সমস্ত জায়গাগুলোরই কিন্তু সমাধানের চেষ্টা এই বিলের মাধ্যমে হয়েছে। মূলত 3টে বিল এখানে এসছে। প্রথম যেটা বিল, সেটা হচ্ছে কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের মূল্য ঠিক করে পায়। এই মূল্য তারা কি করে পেতে পারে? মূল্য 3 রকম ভাবে পেতে পারে। এক তো হচ্ছে যে, মনে করুন একজন কৃষক, সে কৃষিকাজ করছে, সেই কৃষিকাজ শুরু করার সময় সে যদি জেনে যায় যে আমার এটা করতে এত টাকা খরচ হবে, আর আমি যদি এত টাকায় এটা বিক্রি করতে পারি, তাহলে এত টাকা আমার প্রফিট হবে, আর সেই প্রফিট দিয়ে আমি সারা বছর আমার সংসার চালাতে পারবো। তো এই জায়গাটা করতে গেলে কি করতে হবে? এই জায়গাটা করতে গেলে কাউকে অ্যাসিওর করতে হবে যে তুমি এটা উৎপাদন করো, আর তোমার এই উৎপাদিত জিনিসটা আমি এত টাকা মূল্যে কিনে নেব। তাহলে কৃষক সেখানে কি দেখবে? আমি যদি আলুর কথাই ধরি, যে মনে করুন পশ্চিমবঙ্গে আলু উৎপাদন করতে, প্রতি কেজি আলু উৎপাদন করতে 7 টাকা বা 8 টাকা খরচ। এখন কৃষককে গিয়ে কেউ যদি বলে যে তুমি তোমার 10 বিঘা 20 বিঘা জমিতে আলু চাষ করো, আমি তোমার আলুটা 15 টাকা বা 16 টাকা কেজি দরে আমি কিনে নেব, কৃষক কি দেখবে?
একটা অ্যাসিওর প্রাইস পাচ্ছে, এবং সে যে টাকাটা ইনভেস্ট করছে বা যে পরিশ্রম করছে তার বিরুদ্ধে সে পাবে। এটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং। এই কন্ট্রাক্ট ফার্মিং কিন্তু এই প্রথম সরকার এই বিল বললে এমন না। কন্ট্রাক্ট ফার্মিং অলরেডি আমাদের রাজ্যে আমাদের দেশে চলছে, এটা চলছে অলরেডি। এবং সেই কন্ট্রাক্ট ফার্মিং এ সুবিধা হয়েছে, অসুবিধা হয়েছে, কৃষকরা অসুবিধায় পড়েছে, আইন মানেনি, সেগুলো নিয়ে আলাদা রিভিউ হতে পারে, কিন্তু সেটা নিয়ে কেউ রিভিউ করছে না যে সমস্যাটা কোথায় হচ্ছে। বলা হচ্ছে যে এটা মানব। এই বিলের মধ্যে কেবলমাত্র ওই কন্ট্রাক্ট ফার্মিং এ আগে যেটা ছিল বড় বড় ক্ষেত্রে ফার্মিং হতো, মানে একসাথে 100 বিঘা 200 বিঘা ফার্মিং হতো, বড় বড় কোম্পানি ফার্মিং করতে পারতো। এই অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে সেই জায়গাটাকে ছোট করা হয়েছে, মানে ক্ষুদ্র চাষিরাও তাতে কন্ট্রাক্ট ফার্মিং এ আসতে পারে। এবং আগে যেটা ছিল বড় কোম্পানি এরকম বড় বড় জায়গার সাথে কন্ট্রাক্ট করবে, এখন যেটা হয়েছে যে যে কেউ রিটেলার, হোলসেলার, যে কেউ গিয়ে ছোট ছোট কৃষকদের সাথেও সেই কন্ট্রাক্টটা করতে পারে এবং সেই কন্ট্রাক্টের বেসিসে তারা এগোতে পারে। এখন এইটা যেটা বলছে, মানে অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের দেশের প্রায় 96% কৃষক হচ্ছে খুব ক্ষুদ্র চাষি, যাদের হয়তো 3 বিঘা 4 বিঘা 5 বিঘা 6 বিঘা জমি আছে। তারা কি করে বড় বড় কোম্পানির সাথে কন্ট্রাক্ট করবে? বড় বড় কন্ট্রাক্টের সাথে করার মতো তাদের মেকানিজম আছে কিনা? কিন্তু আমরা কেন অত বড় ভাবে ভাবছি? আমরা ছোট করেই ভাবি। এই যে আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে, আত্মনির্ভর ভারতে কি বলা হচ্ছে? লোকালকে ভোকাল করে গ্লোবাল করতে হবে। মনে করুন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। একটি যুবক, সে একটি গ্রামে থাকে, তার কর্মসংস্থান নেই, কাজ চলে গেছে, সে ভাবলো সে একটা কিছু ব্যবসা করবে। কি ব্যবসা করবে? দেখা গেল যে টমেটো কেচাপ বানাবে, টমেটোর সস বানাবে। তো টমেটোর সস খুব বড় টেকনোলজি লাগে না, খুব বড় ইনভেস্টমেন্টও লাগে না। যেটা লাগে কিছু কেমিক্যাল, কিছু ফর্মুলা, কি প্রসেসে করবে, সেগুলো প্রিজার্ভ কি করে করবে, তার কিছু জিনিস থাকে। কিন্তু এই যে যুবকটি যে ভাবছে যে আমি এই টমেটোর সসটা তৈরি করব, তো তাকে কম্পিটিশন কার সাথে করতে হবে? বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, আমাদের দেশের বড় বড় কোম্পানির সাথে করতে হবে। তো সেই বড় বড় কোম্পানির সাথে যখন কম্পিটিশন করতে যাবে, তো তার বিজনেস প্ল্যানিংটা কি করে করবে? সে যদি জানতে না পারে যে আমি কাঁচামালটা কোথা থেকে পাবো, কাঁচামালটা আমি কিভাবে পাবো, এটা যদি আসল তো হচ্ছে টমেটোটা, টমেটো ছাড়া তো আর টমেটো সস হবে না। তো টমেটোটা আমি কোথা থেকে পেতে পারি, কত দামে পেতে পারি, এই বাজেট ক্যালকুলেশন যদি সে না করতে পারে, তাহলে তো তার মার্কেটে সে কত রেটে এটা ছাড়বে, কার সাথে কিছুই করতে পারবে না। তো এই যে সিস্টেমটা নিয়ে আসা হয়েছে যে ছোট ছোট যে কেউ, মানে প্রডিউসার, বিজনেসম্যান, ইন্ডিভিজুয়াল, কেউ ছোট যারা কৃষক আছে তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারে। তুই ধরে নি যার 5 বিঘা জমি আছে, যে টমেটো চাষ করছে, তার সাথে সেই যুবকটি একটা কন্ট্রাক্ট এলো, ভাই তুমি এই কোয়ালিটির টমেটো তুমি প্রডিউস করবে, তোমার খরচা হচ্ছে এই টাকাটা, আমি তোমাকে প্রতি কেজি এই দরে আমি কিনে নেব, টোটাল টমেটোটা তুমি আমাকে দিয়ে দেবে। তাহলে হলো কি, যে এই ব্যবসাটা করব মনে করছে, তারও একটা প্রাইস অ্যানালাইসিস হয়ে গেল যে আমার এটাতে এত লাগবে, এটাতে এত লাগবে, এবং আমি বাজারে এটাকে প্রডিউস করতে পারবো, র ম্যাটেরিয়ালসটা এনশিওর হয়ে গেল। যে কৃষক, সেই কৃষকও জানলো যে এই জমিটা ওই গ্রামের ছেলেটা ও নেবে, এবং এই বিলের মধ্যে বলা হচ্ছে যে তার যে পেমেন্টটা, সেই পেমেন্টটা উইদিন 3 days পেমেন্ট করতে হবে, এবং কন্ট্রাক্টের মধ্যে যদি আলাদা কিছু থাকে তো সেই মতো হবে। তো এই যে জায়গাটা আমরা কেন এইভাবে ভাবছি না, যেটা যে আত্মনির্ভর ভারতের ক্ষেত্রেও একটা পদক্ষেপ হতে পারে, সেদিকে কেন ভাবছি না? এটা তো একটা দিক হলো কন্ট্রাক্ট ফার্মিং এ। এবার যদি এই কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, আমি এখানে ক্লিয়ার করে দিতে পারি। তার কারণ তারপরে যেটা এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট এবং যেটা প্রকিউরমেন্টের যে জায়গাটা আছে, সেই জায়গায় আমি যেতে পারি। তো যেমন এখন অনেকেই বলছে বা বিভিন্ন প্ল্যাকার্ড বা বিভিন্ন রকম যেসব আন্দোলন বা বন্ধ, সেখানে দেখেছি যে বিভিন্ন রকম কথা লেখা রয়েছে যে এই যে 2020-র এই বিল, তাকে যেমন কথাই বলা হয় যে মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তারাই হন। অর্থাৎ মানে পুঁজিপতিদের মুনাফা বাড়ানোর বিল হচ্ছে এই কৃষি বিল। এ সম্পর্কে আপনার কি মত? দেখুন, এই যে পুঁজিপতি, শোষক, শোষিত, এই কথাগুলো টিপিক্যাল বামপন্থী শব্দ। পুঁজিপতি, পুঁজিপতি শব্দের অর্থ কি? আমি যদি খুব বাংলা ভাষায় করি, যার কাছে পুঁজি আছে সে হচ্ছে পুঁজিপতি, মানে এক কথায় যার কাছে অর্থ আছে সেই পুঁজিপতি। এই যে আমরা বলছি পুঁজিপতি, তো পুঁজিপতি কারা তৈরি হলো?
কৃষকদের কাছ থেকে 12 টাকা কেজি আলু কিনে যারা 36 টাকায় বিক্রি করলো, মাঝখান থেকে মুনাফাটা যাদের কাছে গেল তারাই তো পুঁজিপতি হলো। তো এই সিস্টেমের মাধ্যমে আমি একদিকে কৃষকদেরকে বঞ্চিত করলাম, তাদের উৎপাদিত মূল্যের আমি দেওয়ার ব্যবস্থা করলাম না, অথচ মাঝখানে একটা শ্রেণী তারা টাকা কামিয়ে গেল, তারা পুঁজিপতি হয়ে গেল। এবং আমরা বলছি পুঁজিপতিদের স্বার্থ। আমরা কেন কৃষকদের পুঁজিপতি করার কথা ভাবছি না? আমরা কেন বলছি না যে কৃষকরা পুঁজিপতি হবে? কৃষকরা বড় বড় ফার্মিং করবে, কৃষকরা বড় বড় ফ্যাক্টরি করবে, কোল্ড স্টোরেজ করবে। আজকে যদি কৃষক, আর এটা কৃষক করবে কোথা থেকে? যদি কৃষক তার উৎপাদিত পণ্য তৈরি করার পরে একটা সাফিসিয়েন্ট প্রফিট রাখতে পারে, তার পরিশ্রম বাদ দিয়ে, তার প্রোডাকশন কস্ট বাদ দিয়ে একটা সাফিসিয়েন্ট, মানে যেটা 12 টাকারটা 36 টাকা বিক্রি হচ্ছে, 12 টাকারটা কৃষক যদি 20 টাকা, 22 টাকা, 25 টাকায় বিক্রি করতে পারে, যা খরচা তার থেকে যদি ডবল সে একটা মরশুমে ইনকাম করতে পারে, তবেই তো তার কাছে কিছু পুঁজি জমবে এবং সেই পুঁজিকে ইনভেস্ট করে সে আরো ফার্দার তার বেরোতে পারে। মানে একজন কৃষক, আমি মনে করি এই বিল হচ্ছে কৃষককে পুঁজিপতি করে বিল। যারা বলছে যে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবে, অবশ্যই পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবে, সেটা কৃষকরা পুঁজিপতি হবে, সেই পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবে। আলিপুরদুয়ার থেকে সঞ্জীব বর্মন আপনার কাছে জানতে চেয়েছে যে আপনি বললেন পাঞ্জাব এবং হরিয়ানা ছাড়া বাকি রাজ্যগুলির ক্ষেত্রেই কৃষি বিলের কোনো সমস্যা নেই, বাকি রাজ্যগুলির সঙ্গে পাঞ্জাব হরিয়ানার মূল তফাৎ কোথায়, আপনার কি মত? প্রথম কথা হলো, সমস্যা নেই আমি একদম বলিনি, কিন্তু সমস্যাটা অন্য টাইপের। সমস্যাটা অন্য টাইপের এই কারণে বলছি যে পশ্চিমবঙ্গে কৃষি মান্ডি আছে, আমরা সবাই জানি, এবং বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে যে কৃষি মান্ডিগুলো এমন এলাকাতে আছে যে সাধারণ মানুষ কিন্তু আনাজপাতি সেই কৃষি মান্ডি থেকে বিক্রি করে। কৃষি মান্ডিগুলোতে মূলত ধান বা গম এইগুলো বিক্রি হচ্ছে। কিন্তু পাঞ্জাব আর হরিয়ানার যে সিস্টেম আছে, ওখানকার যে কৃষি মান্ডি আছে, সেই কৃষি মান্ডিতে সমস্ত রকম জিনিস কৃষকদেরকে গিয়ে ওখানেই বিক্রি করতে হয়, এবং ওখানে বিক্রি করার পরে ওখানে লাইসেন্স প্রাপ্ত যে এজেন্টরা আছে তারা সেটাকে কেনে, সেটাকে কিনে তারপরে বাকি বাজারে সাপ্লাই করে। কিন্তু পরিসংখ্যান বলছে যে সমগ্র দেশে যদি দেখা যায় এটা হচ্ছে 6%। আর আপনি যদি পাঞ্জাব হরিয়ানায় দেখেন এই সংখ্যাটা প্রায় 70%, যারা কৃষি মান্ডিতে গিয়ে এগুলোকে বিক্রি করতে এক কথায় বাধ্য হয় এবং তারা তারপরে সেটাকে করে। তো এই যে ফোরেদের রাজ বলছি, যে মিডিল ম্যান বলছি, সেটা পশ্চিমবঙ্গে যতটা না প্রকট, তার থেকে অনেক বেশি প্রকট হচ্ছে পাঞ্জাব হরিয়ানাতে। তার কারণ কৃষকরা ওখানে কম দামে বিক্রি করছে। এই যে আন্দোলনটা দেখছেন, এই আন্দোলনটা মূলত হচ্ছে পয়সাওয়ালা ফোরেদের, মিডিল ম্যানদের, যারা ওই মাঝখান থেকে 12 টাকার জিনিস কিনে 25 টাকা 30 টাকায় বিক্রি করছে, তাদের আন্দোলন। কিন্তু পশ্চিমবঙ্গের কি হচ্ছে, যে পশ্চিমবঙ্গে দেখুন, একজন হয়তো আলু চাষ করেছে, 2 বিঘা জমিতে আলু চাষ করেছে, 2 বিঘা জমিতে আলু চাষ করার পরে তার একটা খরচা হয়েছে, সে কৃষি মান্ডিতেও হয়তো যাচ্ছে না। কৃষি মান্ডিতে গেলে কি হবে, সরকার একটা এমএসপি নির্ধারণ করেছে, মিনিমাম সাপোর্ট প্রাইস, সরকারের কাছে সেই মিনিমাম সাপোর্ট প্রাইসে সে পেতে পারে। কিন্তু দেখা গেল যে সে সেই কৃষি মান্ডিতে না গিয়ে তার গ্রামের মধ্যে লরি পৌঁছে দিচ্ছে কেউ, লরি পৌঁছে দিয়ে মাঝখানে কোনো বিজনেসম্যান, দালাল, ফোরে যাই বলুন, তারা লরি জমিতে পৌঁছে দিচ্ছে, পৌঁছে দিয়ে বলছে যে ঠিক আছে, তোমার কাছে যা আছে তুমি আমাকে দিয়ে দাও, 10 টাকা কেজি দরে দিয়ে দাও। এবার সেই কৃষক কি দেখছে, সেও জানে যেটা 10 টাকার কেজি না, আমি যদি 6 মাস এটাকে রাখতে পারি, এটা হয়তো 20 টাকা, 22 টাকা, 25 টাকা বিক্রি হতে পারে। কিন্তু সে যে রাখবে, কোথায় রাখবে? কোল্ড স্টোরেজে রাখতে হবে। এবার কোল্ড স্টোরেজে রাখতে গেলে তার একটা খরচ আছে, তার প্রতি মাসে একটা ভাড়া দিতে হবে, প্লাস যে টাকাটা সে ইনভেস্ট করেছে সেই টাকাটাও তো তাকে উঠাতে হবে, কারণ সে হয়তো বাড়ির মহিলাদের সোনা বন্ধক রেখে চাষটা করেছে। তো সে তখন বাধ্য হচ্ছে সেই ফোরেদের কাছে এটাকে দিয়ে দিতে, এবং ফোরেরা তারপরে সেটাকে কোল্ড স্টোরেজে ঢুকাচ্ছে, তারপরে বিভিন্ন হাত ঘুরে মার্কেটে আসছে। তো আমার বক্তব্যটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এইটা যেহেতু টোটালটাই ওই কিষাণ মান্ডির মাধ্যমে হয় না, কিষাণ মান্ডির মাধ্যমে মাঝখানে অনেকগুলো স্টেপের মাধ্যমে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তো সেই জন্য কিন্তু এখানে অত অর্গানাইজড ভাবে বা অত যে প্রকট আন্দোলনটা পাঞ্জাবে দেখতে পাচ্ছি, সেই প্রকট আন্দোলনটা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না। এই কারণে দেখতে পাচ্ছি না, কৃষকরা যারা উৎপাদন করে তারাও খুব ভালো করে জানে যে তারা তাদের উৎপাদিত মূল্য পাচ্ছে না, এবং তারা তাদের উৎপাদিত মূল্য পাচ্ছে না, অথচ এত রাজনৈতিক দল তারা এতদিন ধরে আন্দোলন করেছে, বেসিক্যালি তাদের আর্থিক সুহারা হয়নি, সেই জন্য কিন্তু তারা রাস্তায় নেই। দেখবেন আপনি কলকাতাতে যে সমাবেশ হয়েছে, সেখানে
মন্ত্রী বসে আছে, সেখানে মহিলা তৃণমূল কংগ্রেস বসে আছে। আজকে আমি শ্রীরামপুরের মিছিল দেখলাম কল্যাণ ব্যানার্জি করছে। আচ্ছা, এরকম কোনোদিন হয়েছে? কল্যাণ ব্যানার্জির তো একটা প্রফেশন আছে, কল্যাণ ব্যানার্জি তো একজন অ্যাডভোকেট। মনে করুন যে কোনো একটা কেস নিয়ে কেউ কল্যাণ ব্যানার্জির কাছে গেছে কেসটা করার জন্য, তো কল্যাণ ব্যানার্জির কোনো ফোরে বা কল্যাণ ব্যানার্জির কোনো দালাল একটা কোনো নির্দিষ্ট ফিস ওনার মুখের উপর ফেলে দিয়ে বলেছে এই কেসটা আপনি করে দিন। এটা তো হয় না। কল্যাণ ব্যানার্জি বিইং এ অ্যাডভোকেট, তিনি ঠিক করেন তার ফিস কি হবে। তিনি ডাইরেক্ট কথা বলেন ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের কেস শুনে তিনি বলেন যে আমার ভিজিট এত বা আমার এই কেসটা করতে আমি এত টাকা নেব। ডাইরেক্ট যে ক্লায়েন্ট এবং অ্যাডভোকেট কথা বলে সেই ফিসটা নির্ধারণ। তো কল্যাণ ব্যানার্জি তার নিজের প্রফেশনে এইটা যখন করে, তো কৃষকদের ক্ষেত্রে যখন এই ব্যবস্থাটা হচ্ছে, বিজনেসম্যান সোজা গিয়ে কৃষকদের সাথে কন্ট্রাক্ট করবে, কৃষক তার উৎপাদিত জিনিস কত মূল্যে বিক্রি করবে সেটা বার্গেনিং করবে, যে মূল্যে তাদের মধ্যে এগ্রিমেন্ট হবে, বিনিময় হবে, তারা করবে। এই সিস্টেম যখন এই বিলে দেওয়া হচ্ছে, তাহলে তার বিরোধিতা কেন? তার বিরোধিতা ওই কারণে, এই মাঝখানে যে 25 টাকা যে যাচ্ছে সেই টাকাটার ভাগ বিভিন্ন জায়গায় যায়, সেইটা হয়তো বন্ধ হয়ে যাবে, সেই জন্য হয়তো তার বিরোধিতা। আমাদের পরের প্রশ্ন হুগলি জেলার পান্ডুয়া থেকে করেছে যে এই যুগান্তকারী এবং ঐতিহাসিক বিল চালুর ফলে কি কৃষকদের আত্মহত্যা বন্ধ হবে? দেখুন, কৃষকদের আত্মহত্যার তো অনেক কারণ থাকে। এবার আত্মহত্যার একটা কারণ হয়তো এটা, কিন্তু তাই বলে যে কোনো কৃষক কোনোদিন আত্মহত্যা করবে না সেটা আমি এখান থেকে এইভাবে বলতে পারবো না। বা 2 নম্বর কথা হচ্ছে যে একটা বিল এসছে, একটা আইন এসছে, এই আইনের এবার প্রয়োগ হবে। এবার আমাদের যে সরকারি ব্যবস্থা, সেই সরকারি ব্যবস্থার মধ্যেই আইনের প্রয়োগ হবে। সরকার তো বলে দিয়েছে যে বিজনেসম্যানরা ডাইরেক্ট কৃষকদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবার বিজনেসম্যানরা গ্রামে পৌঁছানোর আগেই কেউ যদি ঠেঙিয়ে তাদেরকে গ্রাম ছাড়া করে দেয়, যদি কোনো স্টেটের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এমন থাকে, কোনো বিজনেসম্যান গাড়ি নিয়ে কোনো গ্রামে যাচ্ছে কৃষকদের সাথে কথা বলতে, রাস্তা থেকেই তাকে বিদায় করা দেওয়া হলো যে কৃষকদের কাছে পৌঁছাতে পারবে না, তাহলে তো আর আমি এনশিওর করতে পারবো না যে এই কৃষকরা সেই সুবিধাটা নিতে পারবে। সেই জন্য কৃষকদের আত্মহত্যা বন্ধ হবে হবে না আমি সেই জায়গায় বলতে পারবো না। তবে এইটুকু নিশ্চিত বলতে পারি যে এই যে ব্যবস্থা আছে এবং এই যে আইন এসছে, এই আইনের যদি সঠিক প্রয়োগ হয় এবং কৃষকরা যদি সঠিকভাবে এটাকে লাভবান হয়, তাহলে কৃষকদের আর্থিক উন্নতি হবে। আর্থিক কারণে যারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, আমার ধারণা তাদেরকে আর করতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থেকে কাকদ্বীপ স্কুলের শিক্ষক রথিন মান্না তিনি প্রশ্ন করেছেন যে সম্পূর্ণ কৃষি বিলের কপি কি মিডিয়ায় প্রকাশিত করা হয়েছে? কৃষি প্রধান বাংলায় কি কৃষি বিলের বাংলা ভার্সন প্রকাশ করেছেন? কোনো রাজ্যের নেতা কি তা সাংবাদিক সম্মেলন করেছেন? এই চাপাচাপি কেন? প্রথম কথা হলো যে কৃষি বিল ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, পিডিএফ ফরম্যাটে অ্যাভেলেবেল আছে, ইংলিশে অ্যাভেলেবেল আছে। তো যারা উৎসাহী আছেন ইন্টারনেটে কৃষি বিল সার্চ করে আপনারা নিজেরা পেতে পারেন। আর অবশ্যই এখন যখন এটা নিয়ে পক্ষে বিপক্ষে প্রচার চলছে, তো যারা বিপক্ষে প্রচার করছেন আর যারা পক্ষে প্রচার করছেন বা করবেন, তারা নিঃসন্দেহে এটাকে বাংলা করবেন এবং তারা মানুষের কাছে নিয়ে যাবেন। তার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আমাদের। আচ্ছা, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কৃষকের স্বার্থে বিরোধীদের কিছু কিছু মতামত মানতে অসুবিধে কোথায়? এতে যদি কৃষকের সার্বিক কল্যাণ হয় তা তো দেশের কল্যাণ, বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ, সরকারেরই তো তাতে জয় জয়কার হতো। না, একদম না। এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিরোধীদের কথা মানতে কোনো অসুবিধা আছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এই যে অর্ডিন্যান্সটা, সেই অর্ডিন্যান্সটা কিন্তু 5 জুন 2020 এসছে। এই বিলে যা আছে সবকিছু অর্ডিন্যান্সেই ছিল। আর জুন থেকে সেপ্টেম্বর মাসে এই বিলটা পাস হতে গেল। এই বিল থেকে, এই যে জুন থেকে সেপ্টেম্বরে বিলটা পাস হতে গেল, তো এই বিলের সম্পর্কে যা যা কিছু বক্তব্য আছে বিরোধীদের, পার্লামেন্ট বন্ধ থাকলেও তারা তো তাদের মতো করে মিডিয়াতে হোক, নিউজ পেপারে হোক, তারা বলতে পারতো। এখনো অবধি কিন্তু যত বিরোধী আছে সবার কাছে একটাই কথা আমরা শুনতে পেয়েছি, এটা দিয়ে এই হয়ে যাবে, এটা দিয়ে ওই হয়ে যাবে, এটা দিয়ে পুঁজিপতিদের লাভ হবে, এটা দিয়ে বড় বড় কোম্পানির লাভ হবে। কিন্তু কি করে কৃষকদের লাভ হবে, এই বিলটার সাথে এটা করলে কৃষকদের লাভ হবে, সেরকম কোনো সাজেশন, সেরকম কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। এক। দ্বিতীয় হচ্ছে যে এক্সিস্টিং যা আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস আগেও ছিল, এখনো থাকবে। মান্ডি ব্যবস্থা আগেও ছিল, এখনো থাকবে। কন্ট্রাক্ট ফার্মিং আগেও ছিল, এখনো থাকবে। তা আমি যদি বড় করে দেখি
যে এই বিলে আগে যা যা ছিল কোথাও কিন্তু কোনো ক্লজ কোথাও বন্ধ করে দেওয়া হয়নি, কোনো বাদ দিয়ে দেওয়া হয়নি, তার সাথে কিছু অ্যাডিশন করা হয়েছে। এই অ্যাডিশন করতে গিয়েও কিছু কিছু বিরোধীদের সাজেশন যদি থাকতো, তারা অর্ডিন্যান্স নিয়ে যদি বলতো, নিশ্চয়ই হতে পারতো। দ্বিতীয় যেটা একটা ভুল বার্তা যাচ্ছে, সেই বার্তাটা হচ্ছে যে সেদিন পার্লামেন্টে যেটা হয়েছে, পার্লামেন্টে আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পরে কিছু সদস্য তারা ভোটাভুটি চেয়েছিল। সেদিন পার্লামেন্টের রেকর্ড বলছে যারা বিলের পক্ষে সেই সংখ্যাটা হচ্ছে 110, আর যারা বিলের বিপক্ষে সেই সংখ্যাটা হচ্ছে 72, 72। আমি যদি রাজ্যসভার রুল 52 দেখি, রুল 52-তে বলছে যে এই রকম ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা দুটো ক্ষেত্রেই ভোট হবে কি হবে না, ধ্বনি ভোটে হবে কি হবে না, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অ্যাবসলিউট পাওয়ার দেওয়া আছে লোকসভার যিনি স্পিকার তার কাছে, আর রাজ্যসভায় যিনি চেয়ারে থাকবেন, মানে চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান যিনি চেয়ারে থাকবেন, যিনি পরিচালনা করবেন তার উপর। তো সেদিন সংখ্যাতত্ত্ব বলছে যে এই বিলের পক্ষে হচ্ছে 110, আর বিলের বিপক্ষে হচ্ছে 72 জন যারা ওখানে উপস্থিত আছে। তো কয়েকজন এমপি তারা বলেছে আমরা ভোটাভুটি চাই। যিনি চেয়ারে বসেছিলেন তার হয়তো মনে হয়েছে যে রেজাল্ট কি হবে আমাদের তো জানা আছে, এবং যখন রুল 52 তাকে অধিকার দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার, তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন যদি ভোটাভুটি হতো, ভোটাভুটিতে এই রেজাল্টই আসতো। কিন্তু গণতন্ত্রের পীঠস্থানে যেখানে সেদিন বিরোধী দলের এমপিরা যে আচরণ করেছে, সেটাকে নিশ্চয়ই কোনোভাবে সমর্থন করা যায় না। তারপরেও যারা বলছে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এমএসপি প্রথমে বলা হচ্ছিল এই যে এমএসপি উঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন এই বিলের কোথাও বলা নেই যে এমএসপি উঠিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে যে এমএসপিটা কেন বিলের মধ্যে নেই, এমএসপি কোনোদিনই বিলের মধ্যে ছিল না, কারণ মিনিমাম সাপোর্ট প্রাইস এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। কোন বছর কোন ফসলের উপর কত মিনিমাম সাপোর্ট দেওয়া হবে সেটা নির্ধারণ করার একটা সেন্ট্রাল কমিটি আছে, তারা করে, কারণ সেই বছর তার প্রোডাকশন কস্ট কত পড়বে, তার ওয়েদার কেমন ছিল, এই সব কিছুর উপর নির্ভর করে। তো কোনো আইনের মধ্যে তো এটা ঢোকানো যায় না যে এর জন্য এত এমএসপি থাকবে, কারণ তাহলে তো প্রতি বছর প্রতি মরশুমে আইনটাকে চেঞ্জ করতে হবে, সেই জন্য এটাও যুক্তিতে খাটে না। তৃতীয় যেটা বলছেন যে বড় বড় কোম্পানিগুলো যখন এই ফার্মিং এ আসবে, তখন কেন তাদেরকে বলা হচ্ছে না যে মিনিমাম সাপোর্ট প্রাইস এটার কমে তারা দেবে না। এ বিষয়ে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে এই বিলটা যদি ভালো করে দেখা যায়, বিলটার কয়েকটা ক্লজ আছে। সেই ক্লজের প্রথম ক্লজ হচ্ছে যে যারা পারচেজার আর যারা সেলার, মানে কৃষক এবং যে বিজনেসম্যান যে কিনবে, প্রথমে তাদেরকে ঠিক করতে হবে যে এর প্রোডাকশন কস্ট কত করবে। উভয় পক্ষ, মানে যে কৃষক সে জানে যে কত ইয়ে লাগবে, সার দিতে লাগবে, সবকিছু মিলে একটা প্রোডাকশন কস্ট ঠিক করে। সেই প্রোডাকশন কস্টটা দুপক্ষ এগ্রি করবে যে প্রথম হচ্ছে সেই প্রোডাকশন কস্ট সে দিতে বাধ্য থাকবে। তারপরে এবার কৃষক বললো যে আমি তার প্রতি কেজিতে এত নেব, ও বললো এত, এই করে একটা হবে। এখন বক্তব্য হচ্ছে যে বলা হচ্ছে যে কেন এই এমএসপির ব্যাপারটা ওই বিলের মধ্যে নেই। এমএসপির ব্যাপারটা বিলের মধ্যে টেকনিক্যাল কারণেই থাকতে পারে না। তার কারণ এই যে ফার্মারের সাথে যে পারচেজার তার যে কন্ট্রাক্ট হবে, এটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী হবে। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট সেটা একটা আলাদা আইন। এই দুজনের মধ্যে কেউ যদি কন্ট্রাক্টটা ভাঙে, তাহলে কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী তার বিচার হবে। আর কন্ট্রাক্ট একটা হচ্ছে দুজনের মধ্যে যাদের মধ্যে চুক্তিবদ্ধ হচ্ছে, তারা নিজেরা যে যে শর্তে চুক্তি করবে, সেটাই কন্ট্রাক্ট অ্যাক্ট। এবার বাইরে থেকে কোনো আইন আরেকটা আইন এটা বলে দিতে পারে না যে তোমাকে এই এমএসপি দিয়েই তোমাকে নিতে হবে। এটা যদি করে তাহলে কন্ট্রাক্ট অ্যাক্টের যে মূল ফ্রেম, সেই মূল ফ্রেমটা ভেঙে যাবে, তাহলে ওই কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে এটা ঢুকবেই না। কন্ট্রাক্ট অ্যাক্ট হচ্ছে দুজনের মধ্যে যে চুক্তিটা হবে। তো এই যে কথাগুলো বিরোধীদের কথা বলা হচ্ছে, বিরোধীরা অ্যাকচুয়ালি অবাস্তবিক কথা বলছে, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। এবং যদি তারা লজিক নিয়ে বলে, বিরোধীরা রাস্তায় নামছে ভালো কথা, তারা বলুক না, আর্টিকেল লিখুক, তারা মেমোরেন্ডাম দিক, লোকের কাছে বলুক যে এই বিলের এই জায়গাটাতে এই সংশোধনটা হলে এটা লাভ হতো। এটা কি কেউ বলছে? এটা যদি কেউ বলে তাহলে গঠনমূলক আলোচনা হতে পারে। এটা না বলে সব ভাব বাচ্চে যদি বলে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, তো আমার মনে হয় তার কোনো বেস নেই, রাজনীতি করার জন্যই করে। আচ্ছা, পশ্চিম বর্ধমান থেকে প্রীতম ঘোষ উনি প্রশ্ন করেছেন, অত্যাবশ্যকীয় পণ্য আইন তুলে দেওয়া হলো, কিছু কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে নিয়ন্ত্রণ করবে কে, রাজ্য না কেন্দ্র?
প্রথম কথা বলে রাখি, অত্যাবশ্যকীয় পণ্য আইন তুলে দেওয়া হয়নি। অত্যাবশ্যকীয় পণ্য আইন, ইসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955 এইটা আছে। সেই অত্যাবশ্যকীয় পণ্যের আইনের মধ্যে যে যে জিনিসগুলোকে রাখা হয়েছিল, যেমন আলু ছিল, পেঁয়াজ ছিল, আরো কিছু কিছু জিনিস ছিল, সেইগুলো তালিকা থেকে তুলে নেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন যেমন ছিল তেমন আছে। এবার এই যে তালিকা থেকে তুলে নেওয়া হয়েছে, সেখানেও একটা ক্লজ রাখা হয়েছে। সেই ক্লজটা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে, যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, যদি আকাল তৈরি হয়। আর থার্ড, যেটা বড়, সবচেয়ে বড় ক্লজ রাখা আছে, সেটা হলো যে কোনো রাজ্যে যে যে জিনিসগুলো আগে অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় ছিল, সেই পণ্যগুলোর কোনো একটা আইটেম যদি কোনো রাজ্যে সেই রাজ্য সরকার মনে করে যে তার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে যাচ্ছে, মানে ধরুন এই বছর আমরা 30 টাকা কেজি আলু কিনছি, সামনের বছর যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গে 160 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে বা 120 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, তখন স্টেট গভর্নমেন্টকে ফুল পাওয়ার দেওয়া আছে, তারা দেনেন্দা সেই আলুটাকে সেই রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে ইনক্লুড করতে পারে। অতএব এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে আইনটা তুলে নেওয়া হয়েছে, তাহলে মজুদদারি, এই যে ব্যাপারটা বলা হচ্ছে, এটা এইখানে একটা বোঝার বিষয় আছে। দ্বিতীয় যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমাদেরকে ভাবতে হবে যে অত্যাবশ্যকীয় পণ্য আইনটা কবে এসেছিল, 1955-এ। কেন এসেছিল? তখন খাদ্য উৎপাদনে আমাদের দেশ স্বনির্ভর ছিল না। আমাদেরকে চাল থেকে শুরু করে অনেক কিছু বিদেশ থেকে আমদানি করতে হতো, এবং বিদেশ থেকে আমদানি করা জিনিস যদি এখানকার কোনো বিজনেসম্যান সেটাকে স্টোর করে, সেটাকে হোল্ড করে রাখে, কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, তাহলে অনাহার হবে। সেই জন্যই এই আইনটা চালু হচ্ছে, দীর্ঘদিন ধরে এই আইন আছে। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে যে আজকে আমরা খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়েছি। আমাদের সরকারের গোডাউনে প্রতি বছর যা খাদ্য সামগ্রী লাগে তার থেকে 6 থেকে 7 গুণ পরিমাণ খাদ্য মজুদ আছে। মানে হঠাৎ যদি কোথাও অনাহার শুরু হয়, তাহলে সরকারের গোডাউনে যে জিনিস মজুদ আছে সেটা বের করে দিলেও সেটাকে সামলে দেওয়া যাবে। এক। দ্বিতীয় হচ্ছে আনাজপাতির ক্ষেত্রে, সেটা আমাদের দেশে যত উৎপাদিত হয় তারপর 40% নষ্ট করে দিতে হয়। ধরুন টমেটো বলুন, আলু বলুন, মানে এক এক বছর এক একটা, যত উৎপাদিত হয় তার 40% জিনিস তাকে প্রিজার্ভ করা যায় না বলে তাকে নষ্ট করে দিতে হয়। অর্থাৎ আমরা এখন সারপ্লাসে চলছি। তো যেমন ধরুন আলু, আলু অত্যাবশ্যকীয় পণ্য আইনের মধ্যে ছিল। অত্যাবশ্যকীয় পণ্য আইনটা কি? অত্যাবশ্যকীয় পণ্য আইনটা হচ্ছে, আপনি যদি কোথাও জমিয়ে, প্রথম কথা সবাই জমিয়ে রাখতে পারবে না, যারা লাইসেন্স আছে তারাই জমাতে পারবে। এবার যদি সরকার মনে করে যে কোনো সময় আপনার গোডাউনে ঢুকে সেটাকে বের করে নিয়ে আসতে পারে, এটাই হচ্ছে মূল কথা। আমি আলু দিয়েই বুঝাচ্ছি। ধরুন আলু পশ্চিমবঙ্গের যা কনজামশন, তার দ্বিগুণ বা 3 গুণ আলু উৎপাদন। এবার এই যে দ্বিগুণ বা 3 গুণ আলু উৎপাদন হচ্ছে, বাজার তো পশ্চিমবঙ্গ, তাহলে যে কোল্ড স্টোরেজে জমা করেও রাখছে সে সারা বছর বিক্রি করলেও তো সেটা পাবে না। তাহলে এই যে অত্যধিক উৎপাদিত, অথচ এই আলু যদি মহারাষ্ট্রে যায়, মহারাষ্ট্রে অনেক ভালো দাম পেতে পারে, কিন্তু এই অত্যাবশ্যকীয় পণ্য আইনের ধাঁধার মধ্যে পড়ে আমরা কিন্তু সেইটা করতে পারছি না। এখন যখন অত্যাবশ্যকীয় পণ্য আইন থেকে আলুটাকে সরিয়ে দেওয়া হলো, তাহলে কি হলো, যে মনে করুন আপনি মেদিনীপুরের যে আলু চাষি যদি সেখানে আলু চাষ করে, সে কলকাতাতে আলু না পাঠিয়ে যদি উড়িষ্যাতে পাঠিয়ে দেয়, যদি দেখা যায় যে উড়িষ্যাতে সে ভালো দাম পাচ্ছে, কলকাতায় পাঠাবে না। কারণ কলকাতায় সারা রাজ্য থেকে আলু আসছে, আর উড়িষ্যাতে আলুর ক্রাইসিস আছে। আগে কি ছিল, ইন্টারস্টেট ট্রেডিং করা যাবে না, মানে পশ্চিমবঙ্গের আলুকে আপনি উড়িষ্যাতে নিয়ে যেতে পারবেন, তার জন্য পারমিট, লাইসেন্স, ওই অত্যাবশ্যকীয় পণ্য আইনে আছে। যখনই এইটাকে ওপেন করে দেওয়া হলো, আপনার কাছে লাইসেন্স নেই, আপনি 1 লরি মাল নিয়ে মেদিনীপুর থেকে সোজা উড়িষ্যা বালেশ্বরে গিয়ে বিক্রি করে দিয়ে আসবেন, আপনাকে আইনে কোথাও বাধা দেবে না। তো এই যে জায়গাটা, যে এই কয়েকটা জিনিসকে সেই তালিকা থেকে আপাতত তুলে নেওয়া হয়েছে এই কারণে, যে যাতে কৃষক তার মূল্য পায়, সেটা বিক্রি করে তারা সঠিক মূল্য পায়। কিন্তু যদি কখন এরকম সিচুয়েশন তৈরি হয় যে ক্রাইসিস তৈরি হচ্ছে, তার জন্য প্রিকশনও রাখা আছে। এই জন্য এটা নিয়ে ভাবার খুব বেশি কারণ নেই। আরেকটা যেটা বারবার কথা আসছে, যে মজুদদারি সমস্ত জিনিস যদি বিজনেসম্যানরা মজুদ করে রাখে, কৃত্রিম দাম তৈরি করবে। যারা এই কথাগুলো বলছে তাদের জন্য একটা কথা বলি, যে মনে রাখবেন আমাদের দেশে জিএসটি চালু হয়ে গেছে। যদিও আনাজে জিএসটি নেই, কিন্তু অন্যান্য জিনিসের কিন্তু জিএসটি চালু হয়ে গেছে। এই জিএসটি এবং বড় বড় বিজনেসম্যান সবাইকেই জিএসটির আওতায় আনতে হচ্ছে। এবার জিএসটি বেসিসটা কি, যে মনে করুন কোনো কিছু আপনি কিনছেন, যার কাছ থেকে কিনছেন তাকে জিএসটিটা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে।
আপনি যখন সেটাকে বিক্রি করছেন তখন আবার জিএসটি নিয়ে বিক্রি করছেন, আর জিএসটি রিটার্নটা যখন দিচ্ছেন আমি যত টাকা দিয়ে জিএসটি নিয়েছিলাম আর যত টাকা বিক্রি করলাম প্লাস মাইনাস করে বাকি টাকাটা আপনাকে গভর্নমেন্টকে দিতে হয়। এটা হচ্ছে খুব সরলভাবে জিএসটি। যারা বলছেন যে বড় বড় বিজনেসম্যানরা মজুত করে রাখবে, তাহলে মজুত করতে গেলে তো তাকে প্রথমে পারচেস করতে হবে। যখন সে পারচেস করবে তখন তো জিএসটি দিয়ে পারচেস করতে হবে। এবার জিএসটি দিয়ে কেউ পারচেস করে হোল্ড করে রেখে দিল, প্রতি মাসে তাকে জিএসটি রিটার্নটা দিতে হবে। এবার জিএসটি রিটার্নটা যখন দিতে হবে, যে পরিমাণ টাকা সে জিএসটি দিয়েছে সেটা বিক্রি করে যদি টাকাটা জিএসটিটা কালেকশন না করে, তাহলে কিন্তু সেই পরিমাণ টাকা প্রতি মাসে তাকে জিএসটি গভর্নমেন্টকে দিয়ে যেতে হচ্ছে। তো আমি যদি ধরে নিই যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করার জন্য কোনো বিজনেসম্যান এই কাজটা করবে, তো তাকে যে পরিমাণ জিএসটি দিতে হবে সেই পরিমাণ প্রফিট সে করতে পারবে না হোল্ড করে রেখে। সেই জন্যই যে সিস্টেম অটোমেটিক করছে, কোনো বিজনেসম্যান আগের সেই পরিস্থিতি নেই। আমাদের দেশের যে আইনপত্র পাল্টে গেছে, আমরা যেভাবে আছি ওই আগে মজুতদারি হতো বলে এখন মজুতদারি হবে ওই আশঙ্কা করার কোনো কারণ নেই। যদি কোনো কারণে হয় সরকারের কাছে সমস্ত রকম ব্যবস্থা আছে সেটাকে প্রিভেন্ট করা। বীরভূম জেলার দুবরাজপুর থেকে জয়দেব দে উনি প্রশ্ন করেছেন, কৃষি উৎপাদন খরচের সঙ্গে কোনো সামঞ্জস্য কি রাখা হয়েছে বর্তমান কৃষি বিলে? দেখুন, যে সেই কথাটাই তো আমি এতক্ষণ বললাম, যে প্রথম কথা হলো যে যদি কন্ট্রাক্ট ফার্মিং এ কেউ যায়, কোনো ফার্মার কোনো কৃষক যদি কন্ট্রাক্ট ফার্মিং এ যায়, তো কন্ট্রাক্ট ফার্মিং এ যখন যাচ্ছে তখন তো দুটো পার্টির মধ্যে, যে কিনবে তার সাথে যে কৃষক তার কন্ট্রাক্ট হচ্ছে। কৃষক তো তখনই তার শর্তটা রাখছে, প্রথম যে প্রোডাকশন কস্ট কত হবে যৌথভাবে ঠিক করছে। এখানে কৃষকের বক্তব্যটাই বেশি প্রাধান্য পাবে। আর এখানে তো কোথাও এই আইন বা এই বিলের মধ্যে কোথাও ম্যান্ডেটারি নেই যে প্রত্যেক কৃষককে কন্ট্রাক্ট ফার্মিং এ যেতে হবে, অপশন আছে। কোনো কৃষক যদি মনে করে কন্ট্রাক্ট ফার্মিং এ যেতে চায় যেতে পারবে, কেউ যদি মনে করে কন্ট্রাক্ট ফার্মিং এ যাবো না আমি মান্ডিতে বিক্রি করবো মান্ডিতে বিক্রি করবে, কেউ যদি মনে করে আমি নিজে গিয়ে অন্য স্টেটে গিয়ে বিক্রি করে আসবো সেটা হতে পারে। এবং আরেকটা সবচেয়ে বড় যুগান্তকারী যে ব্যবস্থা এখানে রেখেছে সেটা হচ্ছে অনলাইন ট্রেডিং। অনলাইন ট্রেডিংটাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সেটা মনে করুন আপনি আপনার বাড়িতে বুটিকের শাড়ি তৈরি করেন, আপনার ইনভেস্টমেন্ট খুব কম, আপনার স্কিল আছে, আপনি ধরুন প্রতি দুদিনে হয়তো 20টা বা 25টা শাড়ি বুটিক করে। এবার আগে কি ব্যবস্থা ছিল যে এই বুটিকের শাড়িটা তো বিক্রি করতে হবে, বুটিকের শাড়ি বিক্রি না করলে তো আপনি লাভ হবে না, তো বুটিকের শাড়ি বিক্রি করবেন কোথায়? বুটিকের শাড়ি বিক্রি করতে গিয়ে আপনার কাছাকাছি আপনি যে এলাকায় থাকেন সেখানে যারা বড় দোকানদার আছে সেই দোকানদারের কাছে গিয়ে আপনাকে প্রডিউস করতে হবে, দেখুন আমি একটা শাড়ি করেছি, এরকম করেছি, আপনি যদি আপনার শোরুমে এটাকে রাখেন আমাকে যদি দাম দেন তাহলে হতে পারে। তখন সেই দোকানদার কি বলতো, ও দেখে টেকে বলো ও আচ্ছা ঠিক আছে, কত লাগবে? আপনি হয়তো আপনার মতো করে একটা দাম বললেন, 900 টাকা বা 1000 টাকা। না না এই শাড়ি এততে বিক্রি করা যাবে না, আপনি 500 টাকা। এই যে বুটিকের যে তৈরি করছে তার হয়তো প্রফিট খুব বেশি থাকছে না, সামান্য কিছু রেখে সে সেটা বিক্রি করে দিতে বাধ্য হবে। অনলাইন ট্রেডিং যখন চালু হলো, বড় বড় যেসব কোম্পানি, আমি বিশেষ কোনো কোম্পানির নাম বলছি না, এবার সেই একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেখানে জাস্ট আপনার নামটা এন্ট্রি করেছেন, আপনার প্রোডাক্ট কি আছে তার ছবি আপনি পাঠিয়ে দিয়েছেন, আর সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সেটাকে দেখতে পাচ্ছে। দেখে আপনার যদি প্রোডাকশন কস্টটা 400 টাকা, সেই বুটিকের সাইটে 400 টাকা প্রোডাকশন কস্ট হয়, আপনি আপনার স্বাধীন মতো ভাবে আপনি যদি সেটাকে 1500 টাকাও দাম রেখে দেন, যে পারচেজার তার যদি আপনার শাড়িটা দেখে পছন্দ হয় সে 1500 টাকা দিয়ে আপনার শাড়িটা বুক করতে পারে। আপনার শাড়িটা যখন অনলাইনে বুক করলো, আপনার কাছে রিকোয়ারমেন্ট হলো নির্দিষ্ট কুরিয়ার, তার কাছে আপনি শাড়িটা প্যাক করে দিয়ে দিলেন, যে পারচেজার তার কাছে শাড়িটা পৌঁছে গেল, আপনার অ্যাকাউন্টে টাকা চলে এলো। এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। তো এই এই ছোট জায়গাটা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে বুটিকের যে প্রোডাকশন করছিল সে যখন তার নিজের এলাকার শাড়ির দোকানে গিয়ে বিক্রি করছিল সে হয়তো 600 টাকা পেত, যখন অনলাইন প্ল্যাটফর্মটা পেলো গোটা পৃথিবী তার বাজার হয়ে গেল, সে তার নিজের প্রোডাকশনটাকে 1500 টাকাতেও বিক্রি করতে পারলো। ঠিক একইভাবে কৃষকদের জন্য এখানে অনলাইন প্ল্যাটফর্ম করা হচ্ছে। আজকে মনে করুন বেলডাঙ্গাতে কাঁচা লঙ্কা উৎপাদন হয়, আমরা জানি বেলডাঙ্গাতে যখন কাঁচা লঙ্কা উৎপাদন হয় বেলডাঙ্গার কৃষকরা সেখানে 20 টাকা 25 টাকা কেজি দরে হয়তো বিক্রি করে। সেই কাঁচা লঙ্কা যখন কলকাতায় এসে বিক্রি হচ্ছে, আমরা যখন বাজার থেকে কিনছি হোলসেলে হয়তো 100 টাকাতে বিক্রি হচ্ছে, আমরা যখন বাজারে কিনছি তখন 150 টাকায় বিক্রি হচ্ছে। এখন যদি এরকম অনলাইন প্ল্যাটফর্ম কিছু থাকে, যে বেলডাঙ্গার একজন কৃষক সে অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে রেখেছে, আর কলকাতা বা দিল্লি বা বম্বে কোনো একজন বিজনেসম্যান ওখানে করে রেখেছে, ও দেখলো বেলডাঙ্গার এই কাঁচা লঙ্কাটা ও বলছে 30 টাকা কেজি পাবে।
এবার সে ক্যালকুলেশন করে দিল, সে অনলাইনে তাকে অর্ডার দিল যে তুমি 1 লরি কাঁচা লঙ্কা তুমি আমাকে পাঠাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনি ট্রান্সপোর্টারের সাথে কন্ট্রাক্ট করলেন, 1 লরি জিনিস যে বললো তার অ্যাড্রেসে পাঠিয়ে দিলেন, ও আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল। এতে কৃষকের লাভ হবে না তো কার লাভ হবে? মাঝখান থেকে যেটা হলো আরেকটা বিজনেস ডেভেলপ করবে, সেই বিজনেসটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের বিজনেস। যে টাকাটা আমরা দেখতে পাচ্ছি না, ওই যে বাস থেকে বলছি 20 টাকা 25 টাকা 30 টাকা, তার মধ্যে তো কিছু যাচ্ছে সরকারি কর্মচারীদের পকেটে যাচ্ছে। মনে করুন বেলডাঙ্গা থেকে কিছু ব্যাগে করে লোকাল ট্রেনে উঠে কেউ শিয়ালদাতে বা কৃষ্ণনগরে বা রানাঘাটে সেটা বিক্রি করার জন্য আসছে। যারা ট্রেনে যাতায়াত করেন, আমি নিয়মিত লোকাল ট্রেনে যাতায়াত করি, সিটিআরে যাতায়াত করে, অনেক সময় জেনারেল কম্পার্টমেন্টেও যাতায়াত করতে হয়েছে। আমি দেখেছি যে পুলিশের আরপিএফ এর অত্যাচার কাকে বলে। সাধারণ গ্রামের একজন মহিলা, সে সামান্য সবজি নিয়ে কোনো মতো হয়তো ট্রেনে উঠে গেছে, তাকে প্রত্যেকটা স্টেশনে প্রায় মানে প্রতি 2-3টে স্টেশনে তাকে কিছু করে টাকা দিতে হচ্ছে, সরকারি কর্মচারীদের সিকিউরিটি ফোর্সকে দিতে হচ্ছে, তারপরে সেই জিনিসটা নিয়ে যেতে যাচ্ছে। কেন এটা হচ্ছে? যেহেতু এটা আমাদের লিগালাইজ নেই, আমাদের যেহেতু সিস্টেম নেই। যখনই আমি এটাকে সিস্টেম করব, কেউ তো তখন, আমার যদি এটা হয়ে যায় যে আমি এক জায়গার জিনিস অন্য জায়গায় বিক্রি করতে পারি, আইনে কোথাও আটকাচ্ছে না, আমি চাল নিয়ে যেতে পারি, চাল অত্যাবশ্যকীয় পণ্য আইনের থেকে বাইরে আছে, আমি চাল নিয়ে যেতে পারি, আমাকে তো কেউ আটকাবে না। আমাকে যখন কেউ আটকাতে পারবে না, কোনো আইন যখন আমাকে আটকাতে পারবে না, তখন আমাকে লিগালি পয়সা দেওয়ারও কোনো দরকার পড়বে না। কারণ পয়সা দিতে হয়, কেননা তো আমাকে জেলে নিয়ে যাবে, আমাকে ডিটেন করিয়ে দেবে, তার জন্যই তো পয়সা দেওয়া। তো এইভাবে এই বিলটাকে যদি ভালো করে দেখা যায়, এর ইমপ্লিমেন্টেশনটা যদি ঠিকভাবে হয়, তাহলে কৃষকদের সত্যিকারই লাভ আছে এবং কৃষকরা পুঁজিপতি হবে। কিন্তু সেই জন্যই বিরোধটা এখানে, যে যাতে করে এটা ঠিক মতো ইমপ্লিমেন্টেশন না হয়, বিভ্রান্ত করে কৃষকদের বিভ্রান্ত করা। আর দ্বিতীয় যেটা কথা আমার বলার, যেটা আমি প্রথমে বললাম, যে এই বিলে আগে যা ছিল কোনোটাকেই বাদ দেওয়া হয়নি। তো খারাপের মধ্যে সবচেয়ে খারাপ কি হতে পারে? আগে যা ছিল তাই থাকবে, তার বাইরে তো কিছু হবার নেই। এর মধ্যে যদি আমার বলা হতো যে এমএসপি তুলে নেওয়া হয়েছে, তাহলে কি হতো? যে আমি এমএসপিটা পাবো না, তাহলে কি হবে? এমএসপি তোলা হয়নি। যদি বলা হতো কিষাণ মান্ডি তুলে নেওয়া হচ্ছে, কিষাণ মান্ডি তোলা হয়নি। যদি বলা হতো যে ফার্মিং ফান্ডে কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ করে দেওয়া হচ্ছে, কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ করেনি, কন্ট্রাক্ট ফার্মিং আগেও ছিল। নতুন নতুন কিছু দিক খুলে দেওয়া হয়েছে, যেটা বড় বড় ক্ষেত্রে ছিল সেটা সাধারণ মানুষের জন্য করা হয়েছে। এবং এটা করে শুধু কৃষকরা উপকৃত হবে না, কৃষকদের সাথে সাধারণ বেকার যুবকরা, তারাও যদি মনে করে এই ফুড প্রসেসিং এর ব্যবসার সাথে নামবে, এটা রিলেটেড ট্রান্সপোর্টেশন ব্যবসার সাথে নামবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ছোট জমি আছে, অনেক কৃষক মিলে যদি কোঅপারেটিভ তৈরি করে এবং সেই কোঅপারেটিভের মাধ্যমে যদি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে, তো বড় ইন্ডাস্ট্রি হতে পারে। আমরা ভাবতেই পারি না আজকে আমুল, আমুল একটা কোঅপারেটিভ। আমুল যে দুধ আমরা দেখি, এটা একটা কোঅপারেটিভ। সেই আমুল দুধ আজকে পনির বানাচ্ছে, সমস্ত জিনিস বানাচ্ছে, এবং সেই আমুলের সাথে কম্পিটিশন করতে হচ্ছে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিকে। তাহলে সম্ভব, সবকিছুই সম্ভব, কিন্তু আমাদের সেই কনসেপ্টটা থাকতে হবে, আমাদের সেই পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মতো ইচ্ছা থাকতে হবে। মালদা থেকে সন্দীপ ব্যানার্জি প্রশ্ন করেছেন যে জাতীয় শিক্ষানীতির, যেমন সে একই প্রশ্ন, গতবার একটি প্রশ্ন এসেছিল যে জাতীয় শিক্ষানীতির যে বাংলা অনুবাদ আছে সেরকম কৃষি বিলের কোনো আঞ্চলিক ভাষায় অনুবাদ নেই, ফলে কৃষকরা তো ইংরেজি পিডিএফ বোঝে না, এটা কি প্রয়োজন নেই? ফলে কৃষকরা ভুল বুঝছে, আপনার মত কি? না না, আমি তো আগেই বললাম অবশ্যই প্রয়োজন আছে, এবং আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে সেটা ট্রান্সলেট করে ডিস্ট্রিবিউশন করারও ব্যবস্থা করা হচ্ছে, এবং এই নিয়ে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন আর্টিকেলও প্রকাশিত হচ্ছে। আজকেও কিছু সংবাদপত্রে আমি দেখেছি। তো এবং এই যে আমরা বলছি, আমরা এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছি, আমার ধারণা এর মাধ্যমেও কিছু কিছু অ্যাওয়ারনেস হবে। এবং এই যে প্রশ্নের উত্তর দিচ্ছি, এবং আমরা যারা এই বিষয়টা নিয়ে একটু জানি, আমরা সবসময় রেডি আছি, এবং এরপরে আরো নিচু স্তর অব্দি এটা যাবে, যাতে করে এটা ঠিক মতো বোঝানো যায়। এবং সবচেয়ে বড় কথা হলো যে যে কোনো জিনিসই আসার সময় একটা বিভ্রান্ত করার চেষ্টা হয় বিভিন্ন জায়গাতে, যাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, কিন্তু তার বাস্তব রূপ যখন দেখা যায়, বাস্তব প্রয়োগ যখন দেখা যায়, তখন দেখা যায় যে না, মানে তার মধ্যে সেইভাবে কোনো অসুবিধা নেই, বরঞ্চ লাভ হচ্ছে। এবং তার জন্য সময় লাগবে, এবং অবশ্যই বাংলা হওয়া উচিত, এবং আমার ধারণা হচ্ছেও, কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। মেদিনীপুর থেকে বলেছেন প্রলয় প্রামাণিক, তিনি বলছেন যে এক দেশ এক রেশন কার্ডের মতো এক দেশ
এক কৃষি বাজার বা এক কৃষক এক কৃষি বাজার হওয়াই কি এই কৃষি বিলের লক্ষ্য? একদম। মানে যে বিষয়টার যদি ব্রড করে আমি বলি, যে আমাদের দেশের যদি খাদ্যশস্যের উৎপাদনের অভাব না থাকে, যদি আমার আনাজপাতি যদি 40% যদি আমার স্টোরেজ করার অভাবে যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার সারা দেশে আমার যে জনসংখ্যা হচ্ছে, সারা দেশে যা উৎপাদিত হচ্ছে, তার তো অভাব নেই। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে পুনেতে যেহেতু পেঁয়াজ তৈরি হয়, কোনো বছর পশ্চিমবঙ্গে 160 টাকা কেজি, পুনের কৃষক হয়তো 20 টাকা কেজি পাচ্ছে, পশ্চিমবঙ্গে কিনছি আমরা 160 টাকা করে। আবার পশ্চিমবঙ্গের আলু আমরা হয়তো কিনছি 40 টাকা করে, দিল্লিতে হয়তো সেখানে বিক্রি হচ্ছে 80 টাকা করে। তো যদি এই যে এক কৃষক এক কৃষি বাজার যদি হয়, যে এখানকার সারপ্লাস জিনিসটা উড়িষ্যায় যাক, উড়িষ্যার সারপ্লাস যদি জিনিস আমার কাছে আসে, তো তাহলে তো একটা সমতা থাকবে, কৃষকরাও তাদের ন্যায্য মূল্য পাবে এবং সারা দেশে দামেরও একটা সমতা থাকবে। এবং পরের প্রশ্ন, যে জয় জওয়ান এবং জয় কিষান এই বিল কি চাষিদের জয়গানের কথা বলে? এতক্ষণ ধরে যেটা বললাম সেটা তো নিশ্চয়ই কৃষকদের জয়গানের কথাই বলে। কারণ একটা কৃষকদের জয়গান মানে কি, কৃষকরা যে কষ্ট করে ফসল উৎপাদন করছে, যার জন্য আমরা বেঁচে আছি, বাকি সমাজের মানুষরা, তো কৃষকরা তখনই তো তাদের জয়গান তখনই হবে যে যখন তারা তাদের উৎপাদিত জিনিসের সঠিক মূল্য পাবে, এবং এই এমন মূল্য পাবে যাতে সচ্ছলভাবে তারা তাদের পরিবার চালাতে পারে এবং সেখান থেকে কিছু আর্ন করতে পারে, যাতে করে ভবিষ্যতে তাদের ব্যবসা তাদের জমিকে বাড়াতে পারে। দ্বিতীয় হচ্ছে যে কৃষি কাজ যে একটা সম্মানীয় কাজ, আমাদের দেশের সো কল্ড এডুকেশন পলিসির মাধ্যমে আমরা কোথাও সেটা ভুলতে বসেছি। আজ অব্দি আমি কাউকে শুনিনি কৃষকের ছেলেকে বলেছে যে তাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি করবে, অন্তত আমি কাউকে বলতে শুনি আমি কৃষক হব। সে বলেছে কি আমি চাকরি করব, সরকারি চাকরি করব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি শহরে যাব, ইত্যাদি ইত্যাদি বলেছে। আমার বক্তব্য হচ্ছে যে কেন একজন কৃষকের ছেলে কেন সে চিন্তা করবে না আমি কৃষক হব? চিন্তা করবে না এই কারণে যে আমাদের এই কৃষি কাজটাকে আমরা এমন জায়গায় নিয়ে গেছি যে কৃষি কাজ করাটা মনে হচ্ছে সবচেয়ে নিম্নতম কাজ। এক তো হচ্ছে এখানে পয়সা নেই, এখানে অর্থ নেই, এখানে ইনকাম নেই, দ্বিতীয় হচ্ছে এই কাজটা হচ্ছে সবচেয়ে নিম্নতম কাজ। তা আমি যদি বলি জয় জওয়ান জয় কিষান, জওয়ানরাও নিঃসন্দেহে তারা দেশের স্বার্থে লড়াই করছে এবং সেখানে একটা বেতন পাচ্ছে, কিন্তু বেতনের চেয়েও আমরা জওয়ানদেরকে সম্মান করি কেন? এই কারণেই যে বেতন তো আমরা সব প্রফেশনে সবাই পাচ্ছি, কিন্তু যারা আমাদের সুরক্ষা দিচ্ছে তারা কিন্তু প্রফেশনের থেকেও আমাদের নিরাপত্তা দিচ্ছে, সেই জন্য আমরা জয় জওয়ান বলি। তো ঠিক একইভাবে তো জয় কিষানও বলা উচিত, যে আমরা পয়সা দিয়ে জিনিস কিনে নিচ্ছি ঠিক কথা, বা কৃষকরাও হয়তো পয়সা দিয়ে জিনিসটা বিক্রি করছে, কিন্তু কৃষকরা যদি সেটা উৎপাদন না করতো তাহলে তো আমরা খেতে পারতাম না। তো আমরা জয় জওয়ান যে কারণে বলি, ঠিক একই কারণে জয় কিষানও আমাদের বলা উচিত, কারণ কিষানদের জন্যই বা কৃষকদের জন্যই আমরা বেঁচে আছি, এবং কৃষিকাজটা কোনো ছোট কাজ না, কৃষিকাজটা একটা মহান কাজ। এই মেসেজটাও কৃষক সমাজের মানুষের কাছে পৌঁছানো দরকার আছে। একটু আগেই প্রশ্ন করেছেন যে আজকে মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত গঠনে কৃষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মত কি? সেটাই আমি বলছিলাম যে দেখুন, আত্মনির্ভর ভারত মানে কি সবার সরকারি চাকরি হবে না, কোনোদিনই হবে না, বা সবাই কলকাতা শহরে বা প্রধান শহরে বসে কম্পিউটার টেবিল পাবে না। আত্মনির্ভর মানে হচ্ছে এমন কিছু করতে হবে যাতে করে আর্থিকভাবে সে সচ্ছল হয়। এই আর্থিকভাবে তাকে সচ্ছল হতে গেলে কি করতে হবে? আমাদের যে চিরাচরিত যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চিরাচরিত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে কি হবে? যে আপনাকে কোনো একটা কিছু শুরু করতে হবে। তো যে আমি টমেটো কেচাপের যে উদাহরণটা দিলাম, ঠিক একইভাবে আপনার আম নিয়ে হতে পারে, মালদার আম নিয়ে হতে পারে। মালদায় প্রতি বছর যে আম তৈরি হয় এবং কাঁচা আম ঝড়ে পড়ে নষ্ট হয়ে যায়, মালদার কোনো যুবক, 10 জন যুবক কোঅপারেটিভ তৈরি করে যদি ঠিক করে যে মালদার এই যে কাঁচামাল আমটাকে নিয়ে আমরা প্রসেসিং করব, সরকারের প্রচুর স্কিম আছে, সরকার ইনসেন্টিভ দিচ্ছে, সরকার কম ইন্টারেস্টে লোন দিচ্ছে, খালি দরকার হচ্ছে সদিচ্ছা, যে আমি এইটাকে করব, আমি এইটাকে আমের চাটনি বানাবো, বা আমি আমসত্ত্ব বানাবো, বা আমের আচার বানাবো, আমি তারপরে সেটা অন্য রাজ্যে বিক্রি করবো। তো এই আমটা যদি উৎপাদিত না হয়,
তাহলে তো তারপরের আমের আচারটা তৈরি হবে। তো সেই জন্যই প্রধানমন্ত্রী বলেছেন যে আত্মনির্ভর ভারত তৈরি করতে গেলে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কৃষকদের। কৃষকরা যেভাবে ফসল উৎপাদন করে যাচ্ছে, ভবিষ্যতে তারা তাদের ফসলের উৎপাদন আরো বাড়ান। এক তো হচ্ছে তারা নিজেরা আর্থিকভাবে সচ্ছল হন এবং সেই উৎপাদিত জিনিস দিয়ে বিভিন্ন রকম বাই প্রোডাক্টস তৈরি করে, বিভিন্ন রকম প্রসেসিং করে, সেটাকে নিয়ে সাধারণ বেকার যুবকরা সেটা প্রসেস করে তারা নিজেদের মতো ব্যবসা করুক, তবেই আত্মনির্ভর সফল হবে। এবং আত্মনির্ভর, আমি এটা খালি কৃষি ক্ষেত্রে বললাম, আত্মনির্ভর ক্ষেত্রে অন্য সার্ভিস ওরিয়েন্টেড হতে পারে, অন্য জায়গাও হতে পারে। আমার ধারণা প্রধানমন্ত্রী এই দৃষ্টিভঙ্গিতেই বলেছেন যে কৃষকদের বড় ভূমিকা আছে। মুর্শিদাবাদ থেকে বলেছেন যে কিষাণ সম্মান নিধি যোজনা প্রতি বছর 6,000 টাকা করে পাওয়া, এক্ষেত্রে আমাদের রাজ্যে শুধুমাত্র চিঠি চালাচালিই হচ্ছে। আদৌ কি কৃষকরা উপকৃত হবে আমাদের রাজ্যে কিষাণ সম্মান নিধি যোজনায়? একদমই সেটাই তো হচ্ছে, সেটা নিয়েই তো সমস্যা চলছে। দেখুন, আমাদের যে সিস্টেম আছে, সেই সিস্টেমে স্টেট গভর্নমেন্টের কাছে কিছু সংবিধান, স্টেট গভর্নমেন্টের কাছে কিছু পাওয়ার দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাওয়ার দিয়েছে। এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, যে স্কিমের মধ্যে বলা হয়েছে যে গত 2 বছরে মানে 6,12,000 টাকা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কৃষকরা পেয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার, এখন কৃষক কারা এটা কে নির্ধারণ করবে? স্টেট গভর্নমেন্টকে বলতে হবে, স্টেট গভর্নমেন্টকে লিস্ট দিতে হবে। তো সেই স্টেট গভর্নমেন্ট সেই লিস্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে হিসেব অনুযায়ী প্রায় 78 লক্ষ কৃষক আছে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে। তো এই 78 লক্ষ কৃষকের নাম যদি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিত, আপনারা জানেন কিছুদিন আগে অমিত শাহ বলেছিলেন যে যদি শনিবার দিন সেই লিস্ট চলে আসে, সোমবারের মধ্যে সেই টাকা আমি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিই। এই 78 লক্ষ কৃষক প্রত্যেকে যদি 12,000 টাকা করে পেত, তাহলে প্রায় 9,300 কোটি টাকা। এই 9,300 কোটি টাকা কেন্দ্রের টাকা, সেই টাকা যদি রাজ্যে আসতো, কৃষকদের কাছে আসা মানে তো রাজ্যে আসা, রাজ্যে যখন সেই টাকাটা আসবে, সেই 9,300 কোটি টাকা যদি রাজ্যে ঢুকতো এবং রাজ্যের ইকোনমিকে গ্রোথ করতো। এই পুজোর সময় একজন কৃষকের কাছে যদি 12,000 টাকা আসে, সে কি করবে? পুজোয় তার ছেলে মেয়েকে নিশ্চয়ই একটু জামা কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করবে। তো সে জামা কাপড়টা কিনবে কার কাছ থেকে? সেই এলাকায় যে ছোট জামা বিক্রি করছে তার কাছ থেকে। অর্থাৎ টাকাটা তো এই বাজারে ঘুরবে, কিন্তু কৃষকদের সেই নামের লিস্ট কেন্দ্রকে পাঠানো হচ্ছে। এই সম্প্রতি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলেছে যে টাকাটা আপনারা আমাদেরকে দিয়ে দিন, আমরা কৃষকদেরকে দেব। এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার তীব্র আপত্তি আছে এবং আমাদের অনুভবও অন্যরকম আছে। তার কারণ হচ্ছে, একটা সময় রাজীব গান্ধী বলেছিল যে কেন্দ্রে থেকে যে টাকা পাঠানো হয়, 100 টাকা পাঠাতে গেলে একদম যার জন্য টাকাটা তার কাছে 10 টাকাও পৌঁছায় না, মাঝখানে 90 টাকা হাওয়া হয়ে যায়। এটা তো বাস্তবতা। রাজীব গান্ধী তো বিজেপি মন্ত্রী ছিলেন না, তিনি তো কংগ্রেসের মন্ত্রী ছিলেন, আজ থেকে অনেক বছর আগে বলে গেছে। সমস্যা এটা আছে, সবাই জানতো, কিন্তু সমাধান কি করে হবে সেটা কিন্তু কেউ ভাবেনি। সমাধানের কথাটা কিন্তু নরেন্দ্র মোদী প্রথম এসে ভাবলেন। একটা সময় আমরা সবাই জানি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যেত না। ন্যাশনালাইজড ব্যাংক যেগুলো ছিল, সেখানে আপনি অ্যাকাউন্ট খুলতে চান, আজ না কাল, কাল না পরশু, পাত্তাই দিত না। নরেন্দ্র মোদী বলল যে জনধন যোজনা খুলতে হবে উইদাউট কোনো রকম সিকিউরিটি রেখে, মানে কোনো রকম টাকা রাখতে হবে। সেই জনধন যোজনা প্রথম খোলা, যাতে করে কৃষক বলুন, দরিদ্র বলুন, একদম নিম্ন স্তরের মানুষ, তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। তারপরে যখন হলো যে আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্টকে লিঙ্ক করা, আপনারা জানেন বিরোধীরা তখনও খুব বিরোধিতা করেছিল, এই করে এই কি হবে, ওর ছাপ ও কি দিতে পারবে, অনেক কিছু, কিন্তু সেটা লিঙ্কেজ হয়ে গেছে। আজকে আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কেজ হওয়া, জনধন যোজনা হওয়াতে এই করোনা পরিস্থিতিতে তো যাদের জনধন যোজনা মহিলাদের ছিল, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বাস্তব তো ঢুকেছে। কোনো রকম কোনো সিস্টেম হয়নি, কোথাও কাটমানি যায়নি। তো আমার কাছে যখন ডিবিটি আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সিস্টেম, আমি একটা ডেভেলপ করে ফেলেছি। যদি কাউরের এখনো ব্যাংক অ্যাকাউন্ট হয়নি, তার দরকার পড়লে ব্যাংক অ্যাকাউন্ট করে দিন। কেন্দ্র টাকা দিবে উইদিন দ্য সেকেন্ড, 10 মিনিটের মধ্যে যে উপভোক্তা তার কাছে পৌঁছে যাবে। তাহলে মাঝখানে স্টেট গভর্নমেন্টকে কেন টাকা দিতে হবে? আর মাঝখানে স্টেট গভর্নমেন্টের কাছে টাকা আসলে কি হয় আমরা তো দেখছি। আমফান নিয়ে দেখলাম, আমফানে মুখ্যমন্ত্রী বললেন 6,500 কোটি টাকা নাকি ডিসবার্সেল হয়ে গেছে, সবাই পেয়ে গেছে। তারপরে একাধিক জায়গায় দেখা গেছে যে যাদের টাকা পাওয়ার তারা টাকা পায়নি, যাদের দোতলা তিনতলা বাড়ি আছে তারা টাকা পেয়ে গেছে। তো যখন এই ডাইরেক্ট বেনিফিট সিস্টেমকে দিদি বেনিফিট সিস্টেম কেন করতে চাচ্ছে? আর দিদি বেনিফিট সিস্টেম করার জন্য
তো ডাইরেক্ট বেনিফিট যারা পাওয়ার কথা তারা পাবে না, তো তার জন্য কেন্দ্রীয় সরকারেরও তাতে আপত্তি আছে, থাকাই স্বাভাবিক। এই জন্য এটা আটকে আছে। যেদিন রাজ্য সরকার এ রাজ্যের লিস্ট পাঠিয়ে দেবে কেন্দ্রীয় গভর্নমেন্টের কাছে, কেন্দ্রীয় গভর্নমেন্ট অ্যাসিওর করেছে তারা এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এর পরের একটি প্রশ্ন তিনি বর্ধমান থেকে বলেছেন, একটু কাব্যিক ছন্দে, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। রবীন্দ্রনাথের এই কথা বিজ্ঞান সম্পর্কে। ডিজিটাল ইন্ডিয়ায় প্রান্তিক চাষিদের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার মাধ্যমে কতটা কি করা যাবে? এই নতুন কৃষি বিলে কি সেই প্রযুক্তি ব্যবহারের কৃষি কর্মক্ষমতা সম্বন্ধে কিছু বলা হয়েছে? একদম বলা আছে, সেটাই আমি বললাম যে এই যে অনলাইন প্ল্যাটফর্মের কথা বলা আছে, সেই অনলাইন প্ল্যাটফর্মটা এরকমই আছে। আর একটা যেটা বিষয় হচ্ছে যে দেখুন, পরিস্থিতির সাথে সাথে মানুষ কিন্তু পরিবর্তন। এই যে আজকে আমরা ভার্চুয়াল এই ফেসবুক লাইভ করছি, আজ থেকে 6 মাস 8 মাস আগেও কি আমরা ভেবেছিলাম যে এইভাবেও একটা সম্ভব? আমরা একটা সময় কি ভাবতাম যে টিভি স্টুডিও থাকে, সেখানে একজন অ্যাঙ্কার থাকে, সেখানে একজন বক্তা থাকে, সে বক্তব্য একটা বড় ব্যাপার, কোটি কোটি টাকার ব্যাপার। কিন্তু এই করোনা পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে না, এটাও সম্ভব। আপনি বসে আছেন কালিম্পংয়ে, আমি বসে আছি কোন্নগরে, আর সারা পৃথিবীর মানুষ আমাদের দেখতে পাচ্ছে, কমিউনিকেশনে কোনো সমস্যা হচ্ছে না। এটা তো ছিল, এটা তো 1 বছর আগেও ছিল, কিন্তু আমাদের প্রয়োজন পড়েনি বলে আমরা এটাকে ব্যবহার করিনি। তো আজকে যারা বলছেন কৃষকরা কি এটা করতে পারবে, কৃষকদের কি এটা সম্ভব, এটা কি সম্ভব? আরে সম্ভব অসম্ভব যখন পরিস্থিতি হবে তখন দেখা যাবে কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব। এই বিষয়ে একটা কথা না বললেই নয়, সেটা বলতে হবে আমাকে। যে আপনারা জানেন যে কম্পিউটার যখন প্রথম এই পশ্চিমবঙ্গে আসে, তৎকালীন বাম শাসনের যারা নেতা ছিল তারা বলেছিলেন অটোমেশন এন্টিনেশন। তাদের একটা লজিক ছিল, তাদের লজিকটা ছিল যে একটা কম্পিউটার যদি 50 জনের কাজ করে দেয় তাহলে 50 জনের তো কর্মসংস্থান হবে না, সেই জন্য আমরা কম্পিউটার ঢুকতে দেব না। বামপন্থীদের স্লোগান ছিল। তার ফলে আজকে আমরা কি হলো দেখুন, আজকে এই যে কম্পিউটার হাবগুলো তৈরি হয়েছে, আইটি হাবগুলো তৈরি হয়েছে, কোথায় তৈরি হলো? ব্যাঙ্গালোরে তৈরি হলো। কোথায় তৈরি হলো? আপনার দিল্লিতে তৈরি হলো। সেই জায়গাতে কারা কাজ করছে? অধিকাংশই বাঙালি ছেলে মেয়েরা কাজ করছে। তো এই অটোমেশন অ্যান্টিনেশন, কম্পিউটার আসলে আমার কর্মসংস্থান কমে যাবে, এই স্লোগান দিয়ে যদি পশ্চিমবঙ্গে কম্পিউটারকে আনা বন্ধ না হতো, এই আইটি হাবটা যদি পশ্চিমবঙ্গে তৈরি হতো, তাহলে পশ্চিমবঙ্গে আমার আপনার ঘরের ছেলে মেয়েদেরকে তো আর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ছুটতে হতো না, তারা পশ্চিমবঙ্গে কাজ পেত। তারপরেও যদি কাউরের আদৌ ভালো কাজ পেত, সে আমেরিকাও যেতে পারতো। কিন্তু পশ্চিমবঙ্গে আইটি হাব নেই, পশ্চিমবঙ্গের ছেলেদের কাজ করতে গিয়ে হায়দ্রাবাদ যেতে হচ্ছে। এটা হচ্ছে ওই যে অটোমেশন অ্যান্টিনেশনের প্রভাব। ঠিক একইভাবে যারা আজকে বলছি কৃষকরা কি পারবে, কৃষকরা কি পারবে, আরে পরিস্থিতি যখন তৈরি হবে দেখুন না, কৃষকদেরকে কেন এত আন্ডার এস্টিমেট করছে? কৃষকদের একটা নেক্সট জেনারেশন চলে এসছে, যারা পড়ালেখা শিখেছে, যারা মোবাইল ফোন স্মার্টফোন ইউজ করে, যারা গুগল সার্চ করতে জানে, সারা পৃথিবীতে কি হচ্ছে তারা উইদিন দ্য সেকেন্ড জেনে যেতে পারে। আজকে ফেসবুক আমার ধারণা অনেকে দেখছেন, তাদের মধ্যে অনেকে কৃষক আছেন। সেই জন্য এগুলো ছেড়ে দিন, পরিস্থিতির সময়ে ঠিক এগুলোর হয়ে যাবে, এবং তার জন্য যা যা সাপোর্ট দেওয়ার তার ব্যবস্থা এই বিলে রাখা আছে। হ্যালো, আর কিছু আছে কোশ্চেন? হ্যাঁ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকেই। আমি আপনার কাছে শেষ প্রশ্ন আজকের এই আমাদের ভার্চুয়াল অনুষ্ঠানের কৃষি বিল 2020। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রবীন্দ্রনাথের সেই কথা। কৃষি বিল কি আমাদের সেই কৃষকদের, সেই চাষি ভাইদের মনে এই আনন্দের সঙ্গে চাষ করার কথা বলেছে? বা আমাদের কি এই মাঠে মাঠে চাষ করে আনন্দে, এইভাবে কি আমরা আমাদের কৃষকদের মুখে হাসি ফুটিয়ে এই কৃষি বিলকে যুগান্তকারী একটি ঐতিহাসিক পদক্ষেপ যে কেন্দ্র সরকার নিয়েছে, সেটি কি আশা করি সবার ভালোর জন্যই। একেবারে শেষ কথা যে এই কৃষি বিল সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে কৃষকদের জন্য, শুধু চাষি ভাইদের জন্য আপনার শেষ মন্তব্য। দেখুন, কৃষকরা হাসি মুখে আনন্দে কখন চাষ করতে পারবে? যখন সে নিশ্চিত থাকবে
যে আমি যে পরিশ্রমটা করছি তার পরিশ্রমের সঠিক মূল্য আমি পাবো, এবং যে মূল্যটা আমি পাবো সেই মূল্য দিয়ে আমার সংসার চলে যাবে, আমার কিছু সেভিংস হবে, এবং তার সম্পূর্ণ ব্যবস্থা এখানে করা আছে। কন্ট্রাক্ট ফার্মিং বলুন, এমএসপি বলুন, বা বাকি যা কিছু বলুন, সমস্ত রকম প্রভিশন এখানে করা আছে। অতএব একজন কৃষক সে যদি এটা শিওর হয়ে যায় যে এই যে আমি পরিশ্রমটা করছি, আমি যে এই যে ফসলটা ফলাচ্ছি, তাতে আমার কোনো ক্ষতি হবে না, এবং আগামী দিন একটা সুন্দর দিন আমি পাবো, আমার আর্থিক সচ্ছলতা থাকবে, আমি যদি কোথাও কোনো কিছু বন্ধক রেখে টাকা নিয়ে যদি ফার্মিং করছি, সেই বন্ধক টাকা আমি ছাড়িয়ে নিতে পারবো, এই পরিস্থিতি যখন হবে তখন নিঃসন্দেহে কৃষক আনন্দে কৃষি কাজ করবে। এবং আমি সমস্ত কৃষকের কাছে একটাই অনুরোধ করব, দেখুন রাজনীতির জায়গায় থাকবে, আপনি কোনো দলকে সাপোর্ট করতে পারেন, কোনো দলকে সাপোর্ট নাও করতে পারেন, কিন্তু ওইটা খারাপ, ওটা দিয়ে কিছু হবে না। নেগেটিভ চিন্তা ভাবনা ছেড়ে পজিটিভ থিঙ্কিং করুন। গভর্নমেন্ট যখন একটা জিনিস এসছে, আপনি চান বা না চান সেটা এখন আইন হয়ে গেছে, এবার দেখি না কি হয়, একটু পজিটিভ থিঙ্কিং করুন, যে কথাগুলো বলা হচ্ছে সেটা দিয়ে চেষ্টা করুন, সদিচ্ছা দেখান, এবং আগামী দিন শুধু কৃষক না, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের জন্য এটা উপকারে লাগবে। এবং জয় জওয়ান জয় কিষাণ যে স্লোগানের কথা প্রধানমন্ত্রী বলেছেন, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ যদি সেই স্লোগানকে আমরা বলি, তাহলে প্রকৃতপক্ষে কৃষকদেরও সম্মান জানানো হবে, এবং তারাও যদি মনে করে দেশের মানুষ তাদেরকে সম্মান জানানো হচ্ছে, দেশের মানুষ তাদের সাথে আছে, এবং আর্থিকভাবেও তারা সচ্ছল হচ্ছে, তাহলে এই বিল সার্থক হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই ভার্চুয়াল মঞ্চে বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবক এবং বহু পরিচিত বিদগ্ধ বক্তা শ্রী প্রণয় রায় উপস্থিত ছিলেন। তার এই মনোমুগ্ধকর আলোচনায় আমাদের ফেসবুকের বহু বন্ধুরা এবং নানান ভাবে যে এটিকে শেয়ার করেছে, আমরা বহু মানুষ আপনার সঙ্গে ছিলাম এবং দেখেছি, শুনলাম, এবং এটি আমরা পরবর্তীকালেও আপনার এই বক্তব্য, মূল্যবান বক্তব্য আমরা ছড়িয়ে দেব। এবং আজকে প্রণয়বাবু বলেছেন যে যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কোনো একটি ছাত্রকে যখন জিজ্ঞাসা করা হয়, স্থানাধিকারী ছাত্রকে, যে তুমি কি হতে চাও, তখন বলা হয় কেউ ডক্টর, কেউ অ্যাডভোকেট, কেউ প্রফেসর, কিন্তু কখনোই কেউ বলে না আমি ফার্মার হতে চাই। অর্থাৎ এই বিলে হয়তো সেই বীজ পোঁতা আছে যে আমি কৃষকের ছেলে, আমি কৃষক হতে চাই। আমাদের দেশে বহু এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, কিন্তু কেউ কখনোই গর্বের সঙ্গে বলে না যে আমি কৃষক হতে চাই। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি প্রণয়বাবু আমাদের ধরিয়ে দিয়েছেন, এবং আমাদের বিভিন্ন শ্রোতা তারাও জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই কৃষি বিল 2020 ভার্চুয়াল অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের আজকের বক্তা শ্রী প্রণয়বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।